আমি তোমাকে ভালোবাসবো মৃত্যুর আগ পর্যন্ত। যদি মৃত্যুর পর ভালোবাসার সুযোগ থাকে তাহলে আমি তোমাকেই ভালোবাসবো। কথাগুলো বলতে বলতে জাইন ইসরাতের দুহাত চেপে ধরল। ডান হাত বাড়িয়ে সামনের দিকে কাটা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। অনিকা গালে হাত দিয়ে জাইন আর ইসরাতের দিকে চোখ রেখে বলল, হাউ রোমান্টিক, প্রেমে পড়ে গেলাম আমি। তুই যারে দেখিস তার প্রেমেই পড়ে যাস। প্রথমে আরশ, দ্বিতীয় মাহাদি ভাইয়া, তৃতীয় আবির, চতুর্থ নাহিদ, পঞ্চম জাইন, সবার প্রেমে তুই পড়ে গেলি। এটা তোর মন না প্লাস্টিকের বোতল, যা দেখিস তা দেখে প্রেমে পড়ে যাস। অনিকা কিছুটা লজ্জা পেয়ে মুখ ঢাকলো হাত দিয়ে। শব্দ করে হেসে বলল, এটা আপি তুমি ঠিক বলেছ। নুসরাত ভাবসাব নিয়ে নিজের পরনের শার্টের কলার উপরের দিকে তুলে বলল, আমি কখন অঠিক কথা বলি? আমি অলওয়েজ সঠিক কথা বলি। জাইনের চোখ থেকে ইসরাত চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। নুসরাত অবাক দৃষ্টিতে তাকাতেই বলল, ভালো লাগছে না, তোমরা খেলো। ইসরাত ছাদ থেকে এক সিঁড়ি নিচে নামতে পারল না। জাইন উঠে দাঁড়ালো, হাত উপরে তুলে আড়মোড়ো ভাঙার মতো করলো। তোমারও কি ভালো লাগছে না? জাইন মাথা নাড়ল হ্যাঁ ভঙ্গিতে। ইসরাতের মতো একই উত্তর দিয়ে অগ্রসর হলো সিঁড়ির দিকে। এক সিঁড়ি নেমে পেছনে একবার তাকিয়ে নিচের দিকে দৌড় দিল। ইরহাম গিটার আরশের দিকে এগিয়ে দিল। আরশ ভ্রু কুঁচকে তাকাতেই ইরহাম হেহে করে হেসে বলল, ভাইয়া একটা গান গেয়ে শোনান। পারবো না। হ্যাঁ, আমি এখানে থাকতে তুই ওনাকে কেন বলছিস গান গেয়ে শোনানোর জন্য? এদিকে দে গিটার আমার কাছে, আমি শুনছি। নুসরাত গিটার টেনে নিয়ে এনে একটা একটা করে আঙ্গুলের সাহায্যে শব্দ তুলতে শুরু করলো। গিটারের শব্দের সাথে মিলিয়ে সবাইকে অবাক করে দিয়ে আরশ গম্ভীর গলায় গিয়ে উঠল, আরশের গান শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল। নুসরাত প্রশংসা করতে কিপটেমি করল না, মন খুলে প্রশংসা করলো আরশের গানের গলার। আসলে প্রশংসা বললে ভুল হবে। নুসরাত অ্যাডভাইস দিল আরশকে একটু বেশি। আপনি যদি আরেকটু সুর টেনে অ বলতেন তাহলে আরো ভালো হতো, আর গলার স্বরটা যদি আরেকটু মসৃণ হতো তাহলে আরো ভালো হতো। এরপরেও ভালো লেগেছে, কিন্তু আমার থেকে ভালো গান গাননি। আমি আপনার থেকে আরো ভালো গান গাই। কি গাও তা তো দেখি, গানের ধর্ষণ করে ফেলিস তুই। তুই আসলে বলতে কি চাস? আমি কিছু বলতে চাই না, তোর গানের গলা অনেক ভালো, একদম কাকের মতো। নুসরাত এসবে পাত্তা দিল না, গিটার গলায় পেঁচিয়ে উঠে দাঁড়ালো। সবার থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আরশ, ইরহাম, অনিকা বোতলার কাগজের টুকরো যে পাত্রে রাখা তা নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে নুসরাতের পেছন পেছন। এতক্ষণ বসে থাকায় মমর পা ঝিম ধরে গিয়েছে। ধীরে সুস্থে জুতো পরে যেতে চাইল। পেছন থেকে মাহাদি হাত চেপে ধরল। মম চিৎকার করতে চাইল, পরের সেকেন্ডে নিজেকে সামলে উঠতেই মাহাদি মমকে নিজের দিকে ফিরিয়ে নিল। হাত দিয়ে মমর কপালের সামনে চুল অগোছালো করে দিয়ে কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে আওড়ায়, মেবি আমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নই, কিন্তু আমি আশা করি যে তুমি যখন আমার নাম শুনবে তখন হালকা হেসে নিজের মনের ভেতর ফিসফিস করে বলে উঠবে, দ্যাটস মাই ম্যান। মাহাদি হালকা হাসলো, ঠোঁট বাঁকিয়ে। তা মম দেখল না। নিজের কথা শেষে মমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু পেছনে স্তব্ধ করে হৃদয়ে ঝড় তুলে দাঁড় করিয়ে রেখে গেল এক 21 বছরের রমণীকে। জাইন পা চালিয়ে নিচে নামলো। ইসরাতকে হেঁটে নিজের রুমের দিকে যেতে দেখে পেছন থেকে গিয়ে হাত চেপে ধরল। ইসরাত কপালে ভাঁজ ফেলে ক্রোধ নিয়ে পেছনে তাকালো। পেছনে তাকাতেই জাইনকে দেখে ক্রোধ হাওয়ার মতো মিলিয়ে গেল। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস জারি রাখলো ইসরাত। ইসরাত কিছু বুঝে ওঠার আগে জাইন কোনো কথা না বলে ইসরাতের মুখ এক হাত দিয়ে চেপে ধরে পাঁজা কোলে তুলে নিল। ইসরাত আতঙ্কিত দৃষ্টিতে জাইনের দিকে তাকালো। জাইন ইসরাতের দিকে একবার চোখ বুলিয়ে সামনের দিকে তির্যক নয়নে তাকিয়ে ইসরাতকে নিয়ে দৌড়ে করিডর পার হয়ে নিজের রুমে ঢুকে গেল। কোল থেকে ইসরাতকে নামিয়ে তড়িঘড়ি করে দরজা লাগাতে লাগলো। ইসরাত পেছনে দাঁড়িয়ে চুপচাপ জাইনের এসব অদ্ভুত কর্মকাণ্ড লক্ষ্য করছিল। জাইন দরজার বাহিরের দিকে ওকে ঝুঁকি মারতে মারতে বিড়বিড় করলো, তাড়াতাড়ি দরজা লাগা জাইন, নইলে পাগলটা এসে যাবে। ইসরাত কৌতূহলী হয়ে জাইনের পেছন থেকে পায়ে ভর দিয়ে দাঁড়ালো। জাইন দরজা লক করে পর্দা ভালোভাবে টেনে দিল। কাবাডের হাতল ধরে মোচড় দিতে কাবাড খুলে গেল।
অগোছালো ভঙ্গিতে কিছু হাতড়ে খুঁজতে লাগলো। আরে এটাও খুঁজে পাচ্ছি না। প্রয়োজনের সময় সবকিছু উধাও হয়ে যায়, কখন না জেনে ওই হাড্ডিটা চলে আসে। হাড্ডিকে? জাইন কাবাডের কাপড় অগোছালো হাতে হাতড়াতে হাতড়াতে বলল। তোমার বোন হলো হাড্ডি। ইসরাত মাছের মতো মুখ হাঁ করে নিল। কি বলে এই লোক? নুসরাত হাড্ডি? এটা কোন ধরনের রাবিশ কথা? জাইন কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে দৌড়ে নিয়ে এসে ইসরাতের হাতে পরিয়ে দিল চোখের পলকে। ইসরাত বিস্ময় কাটানোর আগেই জাইন নিজের বাঁ হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে লক করে চাবি ঢিল মেরে বারান্দার বাইরে ফেলে দিল। ইসরাত ঢোক গিলে ক্রোধ নিয়ে জাইনের দিকে তাকালো। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গিয়ে ইসরাত বিড়বিড় করে উঠল। নাকমুখ কুচকে জিজ্ঞেস করলো, আপনি আমার হাতে হ্যান্ডকাপ পরিয়েছেন কেন? জাইন নির্লিপ্ত চোখ তুলে তাকালো। কোনো কথা না বলে রুমের দরজা খুলে বের হয়ে গেল। ইসরাত না চাইতেও জাইনের সাথে বাহিরে যেতে হলো। ইসরাত পা না বাড়ালে জাইন হ্যান্ডকাপ ধরে হ্যাঁচকা টান দেয়। ফলে হাতে ব্যথা পাওয়ার জন্য ইসরাতেরও সামনের দিকে পা বাড়াতে হয়। জাইন এক প্রকার নিজের সাথে টেনে ইসরাতকে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেল। খাবার টেবিলে মানুষের উপস্থিতি দেখে জাইন হাত আলগোছে পকেটে ঢুকিয়ে নিল। ইসরাত চোখ মুখ উল্টে নিজের হাত শাড়ির কোনায় ঢেকে নিল। ঠোঁটে ঠোঁট চেপে বসতে নেবে জাইন নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে ইসরাতের কানে কানে ফিসফিস করে বলল, ঠোঁটে ঠোঁট তুমি চাপছো কেন ইসরাত? আমি থাকতে এত কষ্ট করার কি? আমি আছি না, তোমার হাজব্যান্ড। ইসরাতের কান লজ্জায় ঝাঁ করে উঠল। মনে হলো কেউ ওর কানে সীসা ঢেলে দিয়েছে। এই ব্যাটার কথার মানে ইসরাত খুব ভালোই বুঝলো। না শোনার মতো করে নিজের গরম হয়ে যাওয়া কান বাঁ হাত দিয়ে ঢাকলো। ইসরাত, আমি শুধু বললাম এতে তোমার গাল লাল আভা ধারণ করেছে। আর কিছু করলে কি হবে? তুমি কি স্টিল এই পৃথিবীতে থাকবে? ইসরাত ঢোক গিলে নিজের লজ্জা কমানোর চেষ্টা করলো। জাইনের কথা শুনলো না এমন করলো। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকাতে লাগলো। লজ্জায় গাল, চোখ, মুখ, কান সব লাল রং ধারণ করেছে। রোমানা খাতুন চেয়ার টেনে বসতে বসতে বললেন, কি জাইন, কানে কানে বউয়ের সাথে কি কথা হচ্ছে? জাইন হেসে মাথা নাড়ল, যার মানে তেমন কিছু না। লিপি বেগম সবার প্লেটে প্লেটে বিরিয়ানি তুলে দিতে লাগলেন। নুসরাতকে দিতে যাবেন আরশ লিপি বেগমকে তার দিকে ডেকে নিয়ে গেল। মায়ের হাত থেকে বিরিয়ানির বোল হাতে নিয়ে বড় বড় চামচে নুসরাতের প্লেট ভরে খাবার দিতে লাগলো। লিপি বেগম হাই হাই করে উঠলেন। জাইন প্লেটে খাবার নিয়ে খেতে লাগলো। ইসরাতের ডান হাত বাঁধা থাকায় চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে বসে আছে। জাইন ইসরাতকে খেতে না দেখে মুখে চামচ পুরে দিল। ইসরাত কিছু বলতে নিবে জাইন বলল, চুপচাপ খাবার খাও। ইসরাত কিছু বলতে নিলেই জাইন চামচ ভর্তি খাবার নিয়ে ইসরাতের মুখে তুলে দিতে লাগলো। রোমানা খাতুন বললেন, জাইনের বউ তার হাত দিয়ে খাচ্ছে না কেন? জাইন মুখে তুলে দিচ্ছ কেন? আসলে নানি হাত কেটে গেছে অ্যাক্সিডেন্টলি। খেতে গেলে হাত জ্বালা করছে, তাই আমি খাইয়ে দিচ্ছি। শুনেছি স্বামীর সাথে খাবার খেলে ভালোবাসা বাড়ে, তাই ভালোবাসা বাড়াচ্ছি দুজনের মাঝে। রোমানা খাতুন মাথা নাড়ালেন বোঝার মতো করে। নুসরাত চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। উকি ঝুঁকি মেরে দেখতে চাইলো কি হচ্ছে আসলে ওখানে। রোমানা খাতুন নুসরাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই নুসরাত চোখ মুখ উল্টে বসে গেল। জাইন আর ইসরাতের ভেতরে আসল রহস্য বের করার জন্য নুসরাত টেবিলের নিচের দিকে ঢুকে গেল। টেবিলের নিচে ঢুকে কিছু তো পেল না, উল্টো টেবিলের নিচ থেকে বের হওয়ার সময় মাথা টেবিলের সাথে লেগে আঘাত পেল। আরশ নুসরাতকে টেবিলে না দেখে আশেপাশে খুঁজতে লাগলো। বিড়বিড় করলো, গেল কই? এটা কি গোয়েন্দা হচ্ছে যে সব বিষয় তার জানতে হবে? প্লেটের দিকে চোখ পড়তে চোখ ছানা বড় হয়ে গেল। প্লেটের খাবার প্লেটে সব রয়ে গেছে। দাঁত খিচে ব্যথা হজম করে যখন উঠতে চাইল নুসরাত, আরশ নুসরাতকে খোঁজার জন্য তখন হাঁটু ভাঁজ করে নিচের দিকে তাকাতে নিল। একই সময় নুসরাত টেবিলের নিচ থেকে আরশের হাঁটুর পাশ ঘেঁষে উঠতে নিল। আরশ হাঁটু ঘুরিয়ে নিচের দিকে ঝুঁকতে নিতে নুসরাতের নাকের সাথে লেগে গেল। হঠাৎ নুসরাতের নাকের সাথে হাঁটুর ঘর্ষণ লেগে নাক পিটপিট করে উঠল। চোখে হালকা পানি জমা হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। নুসরাত শ্বাস নিতে না পেরে টেবিলের নিচ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মা গো, আমার নাক ফেটে গেল এই আরশের বাচ্চার জন্য। আমার সেনসিটিভ নাকের আজ বিনাশ হয়ে গেল। আমার নাক, আম্মা গো।
নুসরাতের গগন ফাটানো চিৎকারে হেলদোল হলো না সৈয়দ বাড়ির কারোর। রোমানা খাতুন ব্যস্ত হাতে লাঠি নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি বুঝলেন না হচ্ছেটা কি এখানে আসলে। আরও সে হাত টেনে বের করতে চাইল নুসরাতকে, কিন্তু নুসরাত গৌ ধরে বসে রইল এখানেই। আরশের পাতানো হাতে দু একটা থাপড় মারল হালকা হাতে। হাত বাড়িয়ে আরশের হাঁটুর উপরের মাংস চেপে ধরে চিমটি কাটল। আরশ মার খেয়ে হাত ছেড়ে দিল। চিমটি কাটা স্থানে বাম হাত দিয়ে বুলিয়ে খেতে মনোযোগ হলো। যখন ইচ্ছে হয় হবে, বের হোক, তা কি? রোমানা খাতুন চিন্তিত গলায় বললেন, তোর বইয়ের গলার আওয়াজ শুনলাম না, কোথায় ও? নানি চুপচাপ খাও, আছে এখানে। আরশ কথা বলা শেষ করে খেতে নিতে নুসরাত টেবিলের নিচ থেকে মাথা বের করে চেয়ারে উঠে বসল। রোমানা খাতুন চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নিচে কি করছিলে? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে উত্তর ভাবল। উত্তর সাজিয়ে নিয়ে বলল, আসলে নানি আমার পায়ে মশা কামড় দিচ্ছিল, টেবিলের নিচে ঢুকে মশাগুলো মারছিলাম। নুসরাত কথা শেষ করতে করতে কয়েকবার হাসি দিল নাক চেপে। তারপর আরশের দিকে তাকিয়ে নাক বরাবর থাপ্পড় মারল। খেতে থাকা আরশের গলায় খাবার আটকে গেল। নিঃশ্বাস ফেলতে না পেরে চোখের কোণ লাল হয়ে গেল। তারপর পুরো রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে উঠল। রোমানা খাতুন লাঠি তুলে নুসরাতকে ইঙ্গিত করে বললেন, স্বামীর গায়ে হাত তুলো, এটা অন্যায়। নুসরাত কথার উত্তর দিতে নিয়ে হাঁচি দিয়ে উঠল একসাথে অনেকবার। আরশের অবস্থা সেম হলো। দুজন হাঁচির অবস্থা বেগতিক দেখে হাঁটা হলো বাহিরের দিকে। মানুষের মাঝখানে বসে হাঁচি দিলে তাদের খেতে অসুবিধা হতে পারে ভেবে নাজমিন বেগম নুসরাতের সচরাচর এরকম অ্যালার্জি বেড়ে গিয়ে হাঁচি দেয়, এজন্য পানি গরম করে নাকে ভাপ দেন যাতে একটু হলেও হাঁচি দেওয়া বন্ধ হয়। প্রথমে মনে করেছিলেন শুধু নুসরাত হাঁচি দিচ্ছে। কিচেন থেকে বের হয়ে যখন দেখলেন নুসরাতের সাথে তাল মিলিয়ে আরশও হাঁচি দিচ্ছে, তখন ওনার মুখ মাছের মতো হা হয়ে গেল। মুখ কোনো রকম বন্ধ করে বড় বলে করে পানি গরম করে নিয়ে আসলেন। আদেশের স্বরে দুজনকে বললেন সোফায় বসতে। আরশ চুপচাপ বসতে চাইল। প্রতিমধ্যে হাঁচি দিয়ে উঠল। নুসরাত একের পর এক হাঁচি দিয়ে চলেছে। আরশ একটা হাঁচি দিলে নুসরাত 5টা হাঁচি দেয়। এমন কর্মকাণ্ডে আরশ চোখ বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। নাজমিন বেগম চাদর নিয়ে এসে দুজনের মাথা ঢেকে দিলেন। গরম পানির বোল টেবিলের উপর রেখে বললেন, পানি থেকে বের হওয়া গরম ধোঁয়াগুলো টেনে নাও, তাহলে নাকে পিটপিট করা কমে যাবে। আরশ মাথা চাদর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচের দিকে বসে ভাপ নিতে লাগলো। নুসরাত চুল টেনে ধরে বলল, আরে বাস শালা, তুমি এখন একা একা নিজের নাক ঠিক করে নেবে আর আমার নাক এরকম থাকবে, তা তো হবে। কথা শেষ করার আগেই হাঁচি দিয়ে উঠল। আরশ নুসরাতকে চুল থেকে হাত ছাড়াতে না দেখে নুসরাতের চুল সেও টেনে ধরল। দুজন দুজনের দিকে তাকাতেই নাকি গলায় হেসে উঠল। তোকে দেখতে বাঁদরের মতো লাগছে, কিরকম নাকের ডগা লাল হয়ে আছে। বললেই হলো, নিজেকে আগে দেখুন লাগছে কেমন, তারপর না হয় অন্যকে সার্টিফিকেট দিবেন আপনাকে বান্দরের জামাই লাগছে। দেখি তো দেখি, তো চোখ বড় বড় করে তাকা। কেন? তোকে তাকাতে বলেছি, তুই তাকাবি, এত কিসের প্রশ্ন? নুসরাত কথা বাড়ালো না। চোখ বড় বড় করে তাকাতেই আরশ কিছুটা এগিয়ে এসে নুসরাতের সামনে বসলো। নুসরাত হাত দিয়ে চোখের নিচে চামড়া টেনে ধরে কর্নিয়া বড় করার চেষ্টা করলো। আরশকে দূরে সরা কথা বলেই নাক মুখ হাত দিয়ে চেপে হাঁচি দিয়ে উঠল। নুসরাত নিজের অবস্থানে ফিরে এসে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলুন নিজেকে দেখতে পাচ্ছেন? আরশ কথা না বলে কাজ ঘেঁষলো নুসরাতের। নুসরাত হাতে তালু দিয়ে নাক ঘষল নাকের পিটপিট কমানোর জন্য। চোখ তুলে তাকাতেই দেখলো আরশ তাদের মধ্যে থাকা 2 ইঞ্চি দূরত্ব মিটিয়ে তার মুখের সামনে চলে আসছে। এক হাত দিয়ে চাদর টেনে দিল মুখের সামনে। নুসরাত কিছু বলার জন্য হাঁ করতেই আরশ এক হাত দিয়ে মাথার পেছন দিকে হাত গলিয়ে চেপে ধরল শক্তভাবে। নুসরাত সরতে চাইল পেছন দিকে, কিন্তু সরতে পারল না। তার আগেই প্রগাঢ় চুমুতে সিক্ত হলো তার ওষ্ঠাধর। শক্ত চুমুতে যখন দিশেহারা নুসরাত চুমুও ভাঙতে চাইল পেছনের দিকে সরে, তখন আরশ তা বুঝিয়ে তার পেশিবহুল হাত দিয়ে টাইটলি মাথা চেপে ধরে নিজের শরীরের সাথে আটকে রাখলো। হঠাৎ এমন চুমুতে নুসরাতের বুকের বাঁ পাশে কম্পন শুরু হলো। শরীরে অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি হলো। অনুভূতির ধার না ধীরে নুসরাত হাত দিয়ে ঠেলে আবারও আরশকে পেছনের দিকে সরাতে চাইল।
আরও সরল না, উল্টো নুসরাতের কোমর চেপে ধরে সামনের দিকে নিয়ে আসলো। শক্ত বুকের সংস্পর্শে নুসরাতের প্রায় মিয়ে পড়ার অবস্থা। নাকে ব্ল্যাকবেরি তাজা এবং মিষ্টি ঘ্রাণ এসে লাগলো। আরশ এক প্রকার চাইল আস্ত নুসরাতকে নিজের ভেতর ঢুকিয়ে নিতে। যখন নুসরাত রুদ্ধশ্বাস হয়ে আসলো, আরশ ধীরে ধীরে ঠোঁট ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল লাগিয়ে নিল। টেনে শ্বাস নিতে চাইল, তার আগেই নুসরাত আরশের নাক চেপে ধরল দু হাত দিয়ে। বিস্ময় নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত দাঁত কেলিয়ে হাসল। কিছুক্ষণ আগে চুমু খাওয়ার জন্য ঠোঁট লাল হয়ে আছে। আরশ কিছু বলতে চাইল, নুসরাত হাত তুলে থামিয়ে দিয়ে বলল, শালা, এখন তোকে শ্বাস আটকে মেরে ফেলি। তখন যদি আমি মরে যেতাম তাহলে কি হতো? বউ মরলে আর বউ পাইতি? আরশ নুসরাতের হাত টেনে সরিয়ে দিল। নুসরাতের থেকে মুখ ফিরিয়ে নিয়ে পানির দিকে তাকিয়ে শ্বাস টেনে ভেতরে নিতে চাইল। গম্ভীর গলায় বলল, জীবনে শুনেছিস লিপ কিস করতে গিয়ে কারোর মৃত্যু হয়েছে? নুসরাত কিছুটা ভাবল, তারপর থতমত খেয়ে নিজেকে জেতানোর জন্য নিজেই সাফাই গিয়ে বলল, অন্য কেউ এতক্ষণ কাউকে চুমু খেয়েছে নাকি যে মরবে? আপনি না শালা এতক্ষণ চুমু খেলেন, মনে হচ্ছে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। আর এত যদি শখ বউকে চুমু খাবেন তাহলে বলতেন বেডরুমে গিয়ে দুজনে মিলে ডব্লিউ ম্যাচ খেলতাম। আরশ কেসে উঠল। নুসরাত আরশের পিঠ গলিয়ে হাত রাখতে চাইল, হাত ওইটুকু গেল না। আরশের পুরুষালী মোটা পিঠের মাঝে সীমাবদ্ধ রইল। হাত ফিরিয়ে নিয়ে এসে আরশের গলা পেঁচিয়ে ধরে বলল, আর জীবনে চুমু খাবেন? 100 বার খাবো, তোর কি? নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো। হাত তুলে আরশের নাকে মারতে নিবে, আরশ নুসরাতের হাত চেপে ধরল। এই শরীর নিয়ে তুই এসব করছিস? আমি যদি একবার তোকে ঠিক করে ধরি, তুই তো আর নড়তে পারবি না নুসরাত। নুসরাত আরশের কথার মানে প্রথমে বুঝতে পারল না। নখ মুখে ঢুকিয়ে কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো, আসলে বলেছেটা কি শালা? ভালো কিছু বলেনি তা মুখ দেখে বোঝা যাচ্ছে। কিরকম ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে আর খবিশের মতো করে হাসছে। যখন নুসরাতের মাথা ধরতে পারলো আরশের বাচ্চা তাকে অশ্লীল ইঙ্গিত দিচ্ছে, তখন চোখ বড় বড় করে আরশের দিকে তাকিয়ে ধুমধুম করে কিল পিঠে বসিয়ে দিল। আরশে হেসে উঠল শব্দ করে। ছি, কি অশালীন কথাবার্তা! আপনি বললে দোষ নেই ম্যাডাম, আমি বললেই দোষ। আমি বললে ওটা অন্য বিষয় স্যার। খাবার শেষ হওয়ার পর ইসরাত বাধ্য হয়ে জাইনের পেছন পেছন গেল। ড্রয়িং রুমে নুসরাত আর আরশ চাদরের ভেতর বসে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। একজন আরেকজনকে রাগানোর জন্য হেয়মূলক কথা বলছে। ইসরাত দীর্ঘশ্বাস পেল। যখন দেখে ওরা তখনই ঝগড়া করে। জাইন দাঁড়ালো না, পা চালিয়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেল। ইসরাত না চাইতেও হাঁটতে হলো জাইনের সাথে পা মিলিয়ে। রুমে প্রবেশ করে জাইন দরজা বন্ধ করে দিল। ইসরাত চোয়াল ঝুলিয়ে বলল, আমার হাত খুলুন, কখন থেকে লক করে রেখেছেন? আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। জাইন এমন ভাব করলো যেন ইসরাতের কথা শুনতেই পাচ্ছে না। পকেটে এক হাত পুরে বারান্দার দিকে এগিয়ে গেল। কথা কি কানে যায় না? আমার হাতটা খুলে দিচ্ছেন না কেন? চাবি নেই। চাবি নেই মানে কি? তখন ঢিল মেরে ফেলেছেন কেন? সমস্যা কি? আর এরকম করার মানে কি? হাত খুলে দিন আমার, আমি আমার রুমে যাব। তোমার রুমে আছে। ভাই, আপনার সমস্যাটা কি বলুন তো? আমার আবার কি সমস্যা হবে? সব সমস্যাই তো আপনি করছেন। তুমি কি আমাকে ব্লেম করছো ইসরাত? আমি তোমাকে কি বলেছিলাম, ধীরে ধীরে আমরা সব ঠিক করে নেব। তুমি কি করলে? অ্যাপার্টমেন্ট থেকে আমাকে না বলে চলে আসলে। এ তো আমি কিছু বলিনি, কিন্তু তুমি কার পারমিশন নিয়ে বাংলাদেশে এসছো? আমি তোমাকে অধিকার দেইনি যে তুমি আমার সাথে ডিসকাশন ছাড়া দেশে আসবে। জাইন দাঁতে দাঁত চেপে কথাটা বলল। ইসরাত নিশ্চুপ হয়ে জাইনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কথা বলছো না কেন এখন? তোমার বিন্দুমাত্র ধারণা আছে আমি কুকুরের মতো দিন রাত এক করে তোমাকে খুঁজছি? কোথায় কোথায়? জাইন তাচ্ছিল্য করে হাসল। ইসরাতের গাল ডান হাত দিয়ে চেপে ধরে বলল, আর তুমি আমাকে না বলে চলে আসলে, এই তোমার ম্যাচুরিটি? তোর ম্যাচুরিটি গোষ্ঠী গেলে আমার কি অধিকার ওখানে থাকার? ওইটা তো আপনার আর আপনার প্রেমিকার অ্যাপার্টমেন্ট। প্রেমিকা? কেন চিনতে পারছে না মিসেস এমিলিকে? জাইন কপালে ভাঁজ ফেলে চোখ তীক্ষ্ণ করে নিল। রোজ গলায় বলল, কি হচ্ছে আমেলির সাথে? ইসরাত কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। জাইন পৈশাচিক হাসি হেসে ইসরাতের মুখের দিকে ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে ডিপ গলায় বলল, আরে কথা বলছো না কেন? তুমি বলবে নাকি আমি অন্য ব্যবস্থা নিব? ইসরাত জাইনের দিকে শান্ত চোখ তুলে তাকালো। জাইন ইসরাতকে কথা বলতে না দেখে গাল চেপে নিজের দিকে ফেরালো। ইসরাত গাল থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো।
জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির কাছে নিজেকে নিজের কাছে চুনোপুটি মনে হলো। জাইন মুখ চেপে ধরায় মাথা তুলে উপরের দিকে ইসরাতের তাকাতে হলো। অনেক সুন্দর করে অনেকবার জিজ্ঞেস করেছি, লাস্ট বারের মতো বলছি, তুই বলবি নাকি আমি মুখ খোলাবো আমার পদ্ধতিতে? একদম তুই তো করে করবেন না। 100 বার করবো। তুই দেশে আসলি কেন? তোকে আমি টাইম দেইনি আমার সাথে বুঝে পড়ার জন্য? তুই আমার পারমিশন নিয়েছিলি? তোর সাথে যে আমি এতক্ষণ সুন্দর করে কথা বলেছি, এটা তোর ভাগ্য। তোর জায়গা অন্য কেউ হলে থাপড়ে গাল লাল করে দিতাম। ইসরাত বিস্ময়ে মুখ হাঁ করে নিল। এটা কোন জাইন? এত অ্যাগ্রেসিভ আচরণ করছে কেন? জাইন ইসরাতের তোলা আঙ্গুল মুচড়ে দিয়ে বলল, একদম আমাকে আঙুল দেখাবি না। তোর এই আঙুল আমি হালকা টোকা দিলে ভেঙে যাবে। এবার বল ভালো ভালো, দেশে আসছিস কেন? ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের মাথা চেপে ধরে নিজের দিকে নিয়ে এসে বলল, তুই চাচ্ছিস আমি কিছু একটা করি, তাই না? এর জন্য মুখ বন্ধ করে বসে আছিস। ওকে, ডান। আই এম কিসিং ইউর লিপস অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন্স নেক্সট উইল বি এন্টায়ারলি ইউর রেসপন্সিবিলিটি। ইসরাত জাইনের এমন কথায় থতমত খেল। ঢোক গিলে কিছু বলতে নিল। ইউর টাইম ইজ আপ। মৃদু বাতাসের সাথে তাল মিলিয়ে জাইন পা বাড়ালো ইসরাতের দিকে। ইসরাত চোখের পাতা ফেলে নড়বড়ে পায়ে পেছনের দিকে সরে গেল। জাইন এক পা বাড়ালো, ইসরাত এক পা পেছন দিকে সরে গেল। জাইন একেবারের জন্য ইসরাতের থেকে চোখ সরালো না। মিষ্টি গন্ধ পুরো বারান্দায় ছড়িয়ে গেল। জাইন নিজের 29 বছরের কামনা বাসনা শিকল ছেড়ে বের হয়ে আসলো। আকাঙ্ক্ষা নিয়ে চেপে ধরল নিজের বিবাহিত স্ত্রীর ঘাড়। চোখের পলকের সাথে দুটো ওষ্ঠাধরের একসাথে মিলন হলো। শক্ত চুমুতে সিক্ত হলো দুটো ঠোঁট। চুমুর সাথে নিজের ক্ষোভ মেটানোর জন্য জাইন হালকা কামড় মারতে লাগলো। নিজেকে সামলাতে যখন ইসরাত ব্যস্ত, তখন ঠোঁটে চিনচিনে ব্যথার জন্য মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করলো। জাইন চুমু ভেঙে ইসরাতের উদ্দেশ্যে বলল, ইট সাউন্ডস গুড। লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। জাইনের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। জাইন ছাড়লো না, উল্টে প্রয়োজনীয় স্পেস পাওয়ার জন্য ইসরাতকে ঠেলে বারান্দার রেলিংয়ের সাথে চেপে ধরল। জীবনে প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে এসে ইসরাতের বুক আশঙ্কায় কেঁপে উঠল। বুকের ভেতরের স্বাভাবিক গতিতে চলতে থাকা নরম মাংসপিণ্ড ধুকপুক করে উঠল। শরীরে কাঁপন অনুভূত হলো। অসারতায় ইসরাতের পা প্রায় ভেঙে আসলো। নিজেকে সামলানোর চেষ্টা করলো মেয়েটা, হয়তো পারল না। জাইন হ্যান্ডকাপ পরা হাত কোনো রকম করে ইসরাতের কোমরের কাছে নিয়ে বেষ্টনী তৈরি করলো, যাতে ইসরাত পড়ে না যায়। শ্বাস নেওয়ার কষ্ট হওয়ায় জাইন ঠোঁট ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো, কিন্তু কোমর আর ঘাড় থেকে হাত একটুও সরালো না। জাইন নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে বলল, আই লাভ ইউর লিপ টেস্ট। ইসরাত লজ্জায় লাল গাল নিয়ে চোখ নিচের দিকে দিল। জাইন ইসরাতের থুতনি তর্জনী আঙ্গুলের সাহায্যে ওপরের দিকে তুলে বলল, টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বলো কি হয়েছিল সেদিন, আমি আরেকবার টেস্ট করতে চাই। ভ্রু তুলে ইশারা করলো ঠোঁটের দিকে। ইসরাত ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের দিকে পা বাড়িয়ে বলল, তুমি বলবে? বলছি তো, এভাবে হুমকি কেন দিচ্ছেন? তোমাকে হুমকি না দিলে কাজ হয় না। একটা প্রবাদ আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এটা তোমার জন্য প্রযোজ্য। আমার কাছে তাই মনে হচ্ছে। আপনার এমিলি বলেছিল ওটা ওর অ্যাপার্টমেন্ট। আমি আত্মসম্মানহীনের মতো ওখানে পড়ে আছি, তাই আমি বের হয়ে এসেছি ওর অ্যাপার্টমেন্ট থেকে। জাইন রাগে চুল টেনে ধরল। থুতনিতে হাত বোলাতে বোলাতে বলল, আরে তুমি গাধা নাকি? ও বললো ওটা ওর অ্যাপার্টমেন্টে, আর তুমি চলে আসলে আত্মসম্মান দেখিয়ে। ওটা আমার অ্যাপার্টমেন্ট। আমি মাসে মাসে এর ট্যাক্স দিই। এততে ইউরো সরকারকে ট্যাক্স দিই, আর আমার পাশে এসে আমার বউ কি বের করে দিল, আর আমি জানলামই না। আমি জানতাম না কি ওটা আপনার অ্যাপার্টমেন্ট। আমাকে তো কল করে বলতে পারতে। ইসরাত হাত ছাড়া করলো না সুযোগ। জাইনকে ঠেস দিয়ে বলল, আপনার কি সময় আছে আমার কথা শোনার? আপনি তো আপনার মিটিং নিয়ে ব্যস্ত। জাইন ইসরাতের ঠেস দেওয়া বুঝতে পেরে হালকা হাসল। ইসরাতকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একান্ত কাছে টেনে আনতে আনতে ডিপ গলায়, নিজের অধিকার নিজেকে নিয়ে নিতে হয়, প্রয়োজনে ভালোবেসে নয়তো ছিনিয়ে। হোয়াট এভার ইউ ডিজায়ার। পাখির কিচিরমিচিরের সাথে সৈয়দ বাড়িতে শুরু হয়েছে কোলাহল, আর এই কোলাহলে শেষ হবে গিয়ে রাতের নিস্তব্ধতার সাথে। নুসরাত আর আরশ কেউ কারোর দিকে আজ তাকাচ্ছে না। ঘুম থেকে দেরি করে ওঠার জন্য দুজনেই নিশানা বর্তমানে ওয়াশরুমের দরজার দিকে। আরশ লাফ মেরে বিছানা থেকে নেমে দৌড়ে যাবে
নুসরাত পেছন থেকে আরুষের পেট চেপে ধরল। বিরক্ত হয়ে আরুষ যখন নুসরাতের দিকে তাকালো তখন নুসরাত সামনের পাটে দাঁত বের করে বলল, লাস্ট স্টেজ, এখন না গেলে হবে না। আরুষ নাক মুখ কুচকে ছি বলে উঠল। নুসরাত আরুষকে ছি বলতে দেখে ভাষণের মতো করে এক আঙ্গুল উপরের দিকে তুলে আরুষকে অ্যাডভাইস দিতে দিতে বলল, ছি বলতে নেই গো স্বামী, পৃথিবীর সকল জীব প্রাকৃতিক কাজটা করতে হয়, এসব বলতে নেই। আমি আপনি সবাইকে প্রাকৃতিক কাজ সারতে হয়। আরুষ নুসরাতের ভাষণ না শুনে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। হাত এক জায়গায় করে নুসরাতের দিকে মাপ চাওয়ার মতো করে বলল, মাফ চাই বোন আমার, যা টয়লেটে যা। তোর না লাস্ট স্টেজ চলছে? নুসরাত মনে হওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল। ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে মাথা বের করে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। তাহলে যা। আরুষ নিজের মুখ আটকে নিল। নুসরাত দরজা লাগাতে লাগাতে কি মনে হতেই দরজা ফাঁক করে আরুষের উদ্দেশ্যে বলল, আসলে না ভাইয়া। নুসরাত একটুক্ষণ হিহি করে হাসল। তারপর কি ভেবে কিছু না বলে দরজা লাগিয়ে দিল। আরুষ দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করল, আজব পাবলিক। সকালে নাস্তার সময়ও জাইন ইসরাতকে খাবার খাইয়ে দিল মুখে তুলে। নুসরাত সূক্ষ্ম নজরে তাকিয়ে শুধু দুজনের গতিবিধি লক্ষ্য করল। তারপর চোখ ছোট ছোট করে ইসরাতের পরনের কাপড়ের দিকে তাকালো। গতকাল রাতে সিল্কের শাড়ি পরে আছে। তারপর জাইনের দিকে তাকালো। গতকাল রাতের কালো শার্ট পরে আছে জাইন। দুয়ে দুয়ে চার মেলাতে চাইলো, কিন্তু মিলল না। খাবার খাওয়া বাদ দিয়ে এদিক সেদিক তাকাতে দেখে আরুষ নুসরাতের পুরুতে থাপ্পড় মারল। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, খাবার খাওয়া বাদ দিয়ে বান্দরের মতো ঝুলছিস কেন? নুসরাত আরুষের উরুতে দুটো চিমটি কাটল। আরুষ নুসরাতের হাতের উপর চিমটি কাটল, মুখ চোখ বিকৃত করে। নুসরাত আরুষের সাথে না পেরে মাথা টেবিলের নিচের দিকে নামিয়ে হাতের পিঠে দাঁত বসিয়ে কামড় মারল, যতক্ষণ পর্যন্ত না হাতের উপর চিমটি কাটা জ্বালা না মিটে। আরুষ দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ব্যথা হজম করে নিতে চাইল, কিন্তু নুসরাত একই জায়গায় আবার কামড় মারল। আরুষ ফিসফিস করে বলল, রুমে চল আজ, তো ওর একদিন কি আমার একদিন। নুসরাত দাঁত কেলিয়ে চেয়ারে উঠে ঠিক হয়ে বসল। আরশ নুসরাতের পানে ক্রোধে চোয়াল শক্ত করে তাকালো। নুসরাত না দেখার মতো করলো। কানের কাছে এসে আরশ কিছু বলতে নিবে, নুসরাত হাত তুলে মাছি তাড়ানোর ভঙ্গি করলো। আরশ পরে দেখে নিবে ভেবে খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে নুসরাত জাইন আর ইসরাতের পেছন পেছন সিঁড়ির দিকে গেল আসল রহস্য উন্মোচন করার জন্য। আরশ পেছন থেকে এসে নুসরাতকে টেনে নিয়ে যেতে চাইল। নুসরাত গো ধরে সিঁড়ি রেলিংয়ের হাতল ধরে ঝুলে পড়ল। আরশ টানল, নুসরাত সেখান থেকে এক পাও নড়ল না। জাইন আর ইসরাত রুমে ঢুকতেই জাইন দরজা লক করে দিতে চাইল। নুসরাত দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নুসরাতকে দেখতেই জাইনের কপালে ভাঁজ পড়ল। বিড়বিড় করে বলল, এই বিপদ আবার এখানে কেন? নুসরাতের পেছন পেছন আরশ এসে রুমের ভেতর ঢুকলো। জাইন চোখ দিয়ে আরশকে ধমকে নুসরাতকে দেখালো, ইশারা করে বলল, তোর এটাকে নিয়ে যা। আরশ এগিয়ে এসে নুসরাতের হাত ধরতে নুসরাত ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল। চোখ তীক্ষ্ণ করে ইসরাত আর জাইনের হাতের দিকে ইশারা করে বলল, রহস্য রহস্য গন্ধ পাচ্ছি, হাত বের করেন তো। জাইন নিজের ক্রোধে শক্ত হওয়া চোয়াল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? তোমাকে হাত দেখাবো? আর কিসের রহস্যের গন্ধ পাচ্ছ তুমি? নুসরাত নাক কুচকে জাইনের দিকে তাকালো। আরশের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই দুল্লা ভাইকে মুখ বন্ধ করতে বলুন তো স্বামী। আমার কাজে বাধা দিচ্ছেন কেন জিজ্ঞেস করুন তো স্বামী। আরশ থতমত খেয়ে অস্বস্তি নিয়ে জাইনের দিকে তাকাতেই চোখাচোখি হলো। চোখ সরিয়ে নিয়ে নীরব শ্রোতার ভূমিকা পালন করলো। এখন কথা বললেই ফেঁসে যাবে। নুসরাত ইসরাতের পানি দৃষ্টি দিয়ে চোখের পাতা ফেলতে ফেলতে বলল, আপা হাতটা বের করুন, দেখি কতটুকু কেটেছে। ইসরাত হাত বের করতে চাইল। জাইন চেপে ধরে রাখলো তার পেছনে ইসরাতের হাত। ইসরাত পায়ে পা ভর দিয়ে জাইনের কানের কাছে পৌঁছাতে চাইল, খাটো হওয়ার দরুন পারল না। জাইনের শার্ট ধরে টেনে নিজের দিকে নামিয়ে নিল। জাইন কিছুটা কাত হয়ে কান পাততেই ইসরাত বলল, হাত দেখিয়ে দিন জাইন। হাত দেখাবো কেন? আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে ও এত ইন্টারফেয়ার কেন করছে? হাত দেখিয়ে দিন, না হলে আপনি ভাবতে পারবেন না কি হবে। কি হবে? একটা ক্লদি 2012 সালের কথা কিছু মনে করুন। জাইনের কিছু মনে হতেই ফুস করে সব রাগ উড়ে গেল।
তারপর একটু গাইগুই করলো। ইসরাত কানে কানে বলল। হাত দেখিয়ে দিন, কিছুই হবে না। জাইন আর ইসরাত হাত বের করলো পেছন থেকে ধীরে সুস্থে। জাইনের মুখের অবস্থা বেগতিক, বোঝাই যাচ্ছে হাত দেখানোর কোনো ইচ্ছেই ছিল না। এভাবে থাকতে সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। আরশের চোখ কোটর থেকে বের হয়ে যাবে এমন ভাবে তাকালো। দুজনের হাতের দিকে দৃষ্টি রেখে নুসরাত থুতনিতে হাত দিয়ে বোঝার মতো করে বলল। জটিল ব্যাপার স্যাপার। তারপর দুজনের দিকে তাকিয়ে ক্রোড় হেসে বলল। দুজন কি হাতে হ্যান্ডকাপ করে 60? নুসরাত পরের কথা বলার আগে আরশ বুঝে গেল কি বলতে চাইছে। ঝড়ের গতিতে মুখ চেপে ধরল যাতে পরের কথা বলতে না পারে। নুসরাতকে ফিসফিস করে বলল।